আওয়ামী লীগের সময়ের অনেক প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন, প্রতিশ্রুতি বিবেচনায় উন্নয়ন পরিকল্পনায় জোর সরকারের। দেশের শীর্ষ 20 ঋণখেলাপি প্রতিষ্ঠানের 10টি এস আলমের সংসদে তালিকা প্রকাশ। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 5,44,831 কোটি টাকা। জ্বালানি তেলের পাম্পের লাইন বাড়ছেই, ভোগান্তির পাশাপাশি ক্ষোভে ফুঁসছে মানুষ। সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ফ্যাসিবাদের পদধ্বনি দেখছে জামায়াত। বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে পেছনে হাঁটছে সরকার, মন্তব্য টিআইবির। হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় প্রাদুর্ভাব, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীর 12,000-এর বেশি পদ শূন্য। প্রথমবারের মতো পরীক্ষার মাধ্যমে নিয়োগের উদ্যোগ। দেখছিলেন নাসিস সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগের সময়ে নেওয়া উন্নয়ন প্রকল্পের অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় এ নিয়ে তদন্তে কমিটি গঠন করেছে সরকার। ভবিষ্যতে জনগণের প্রয়োজন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতিকে বিবেচনায় নিয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় যাচাই বাছাই শেষে 483 কোটি টাকা ব্যয়ে 5 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা হয়। সভায় আলোচনার টেবিলে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ের 19টি প্রকল্প থাকলেও শেষ পর্যন্ত আলোচনা হয় 7টি প্রকল্প নিয়ে। সভা শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়া, বারবার সময় বাড়িয়ে খরচ বাড়ানোর মতো নানা অসঙ্গতি সহ বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অনেকগুলো যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা প্রকল্পগুলো। আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো প্রকল্প অনেকগুলো সমস্যা আছে। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। বিগত সময়ে নেয়া উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা ও অনিয়ম বের করতে তদন্ত কমিটি করার কথাও জানান মন্ত্রী। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিগত সময়ে নেওয়া 1300 উন্নয়ন প্রকল্পের সবই পর্যালোচনা করবে সরকার। বাংলাদেশের যে ধরনের প্রকল্পগুলো আছে, এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেগুলো যৌক্তিকীকরণ কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। ভবিষ্যতে অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের প্রয়োজন অনুযায়ী যৌক্তিক প্রকল্প গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যেগুলোর দরকার নাই সেইগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের শীর্ষ 20 ঋণখেলাপি প্রতিষ্ঠানের 10টি এস আলমের আওয়ামী লীগ আমলে দেশের ব্যাংক খাত নিয়ন্ত্রণ করা চট্টগ্রামের বিতর্কিত এ ব্যবসায়ী ঋণের নামে অর্থ লোপাট করেছেন নামে বেনামে। শীর্ষ খেলাপির তালিকায় আছে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 2 প্রতিষ্ঠান। এছাড়াও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠানও আছে শীর্ষ তালিকায়। সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। একই সঙ্গে তিনি শীর্ষ 20 খেলাপির তালিকাও তুলে ধরেন। অর্থমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানগুলো হলো এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোলড স্টিল, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, সিমেন ইস্পাত, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট, ইনফিনিটি সিয়াট স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস,
পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্যাক মতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস এবং রংধনু বিল্ডার্স লিমিটেড। এসব প্রতিষ্ঠানে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় নামে বেনামে 10টি প্রতিষ্ঠানের মালিক এস আলম। অর্থমন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। আদালতের নির্দেশনা মোতাবেক 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি বলেও জানান মন্ত্রী। রাত দিন 24 ঘন্টায় একাকার এখন তেলের পাম্পে। এ এক অদৃশ্য যুদ্ধ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আতঙ্ক ক্রয় করার দরকার নেই, তবে কে শোনে কার কথা? রাজধানী জুড়ে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। এটা কোনো বিশেষ সময়ের চিত্র নয়, এই দৃশ্য গেল এক মাসের প্রায় প্রতিদিনের। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও সরবরাহ কম, কোথাও পুরোপুরি বন্ধ। এই যে আমরা সকাল 7টা থেকে সিরিয়াল ধরে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে, এটা তো একটা বড় ভোগান্তি। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। অনেক পাম্পে ঝুলছে নোটিশ, তেল নেই, কিন্তু এই ছোট বাক্যটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তির প্রতীক। যদি এখানে 1000 পাই আর কোথাও যদি 200 পাই, তাহলে সেখানে 5 বার যাওয়া লাগবে, ওই 5 বার আবার লাইনে দাঁড়াইতে হবে। এটা তো একটা সিরিয়াস ভোগান্তি। যেসব পাম্পে তেল মিলেছে সেখানেও স্বস্তি নেই। 500 কিংবা 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কোথাও কোথাও তারও বেশি। ফলে বাড়ছে ক্ষোভ, বাড়ছে হতাশা। তেল পাচ্ছি এইটাই বেশি, অনেক পাম্পে আছে তো আপনার তেল দিচ্ছে না। টাস্টে তেল পাওয়া যায়, ওই শাহবাগ ওটাই পাওয়া যায়, কিন্তু অন্যান্য জায়গায় মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দীর্ঘ এই অপেক্ষা ঘিরে পাম্পের পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান ছোট ছোট দোকান। চা, পানি, হালকা খাবার, এগুলোই এখন ভরসা ক্লান্ত অপেক্ষমান মানুষের। এরকম 1-1.5 বছর জ্যাম চললে বা তেলের অবস্থা খারাপ থাকলে আমরা বড় লোক হয়ে যাব। দ্রুত সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের পর হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তি পর্যায়ে নয়, দুই দেশের মানুষের সাথে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। এছাড়া তেলের সংকট মোকাবেলায় দেশটির সহায়তাও কামনা করা হয়েছে। আগামীকাল নয়াদিল্লি সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী, জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট commit the mistake of the past where it is solely সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের 18 কোটি মানুষের নিরাপত্তাও দিতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক হয়েছে, আর এখন সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ফ্যাসিবাদের পদধ্বনি লক্ষ্য করা যাচ্ছে। সম্মানিত প্রধান অতিথি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্লোগান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন। এতে অংশ নেন জামায়াত সহ 11 দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতারা বলেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার, যা জনগণের সাথে মুনাফিকি শামিল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকার করতে বলেন, তাহলে আমরা প্রস্তুত নই। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দৃঢ় অবস্থানে থাকবে বিরোধী দল। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি,
আমরা ৭৭ জন 18 কোটি মানুষকেও পাহারা দেব, আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা ছিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব। নির্বাচনের ফলাফল হাইজ্যাক হওয়ার অভিযোগও করেন ডাক্তার শফিকুর রহমান। 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে, আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। গুগু বারবার আসে ধান খেয়ে চলে যেতে। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাবার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সব ব্যবস্থা নেওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফেরেশতা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে। সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষার উপর, এর আগে নয়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষক নাগরিক সংলাপে তিনি এই কথা বলেন। আবার পিছনে হাঁটে তাহলে জাতি আবার পিছায় যাবে, আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোতে সরকার পেছনে হাঁটছে বলে অভিযোগ করেছে টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এসব অধ্যাদেশ আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করত। বাতিলযোগ্য পুলিশ কমিশন অধ্যাদেশ গ্রহণ করে সরকার হতাশ করেছে বলেও মনে করেন তিনি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল, এ সময় 133টি অধ্যাদেশের মধ্যে 98টি আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার সমালোচনা করে সংস্থাটি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিতের সুপারিশ উদ্বেগজনক। এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালক নিয়োগ বিষয়ক 3টি সহ মোট 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করতে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যেটি আমাদের জন্য সর্বোচ্চ উদ্বেগের জায়গার মধ্যে অন্যতম। মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ স্থগিতের সুপারিশ ও গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তা অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের বিষয়টি এই অধ্যাদেশে প্রতিফলন হয়নি। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান যুক্ত করতে হবে। এটা একটা অস্বাভাবিক একটা দাবি এবং অযৌক্তিক দাবি। বর্তমান সরকারের নেয়া এসব পদক্ষেপ আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। যারা সংসদে প্রতিনিধিত্ব করছে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের পরিস্থিতি এত খারাপ বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দেশের হামের প্রাদুর্ভাব রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে সোমবার জাতীয় সংসদে রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেনের নোটিশের জবাবে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বিগত 2 সরকারের সময় হামের টিকা কেনা ও সংরক্ষণের অব্যবস্থাপনার জন্য প্রতি 4 বছর পর পর টিকা দেওয়ার কথা থাকলেও তা ব্যাহত হয়। মন্ত্রী জানান, সারা দেশে আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। নতুন একটি ডিভাইস তৈরির মাধ্যমে হামে আক্রান্ত শিশুদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই হাম নিয়ে শঙ্কার কিছু নেই। অতীতের সরকারগুলির ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর, মাননীয় স্পিকার।
সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই। ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারীর 12,000-এরও বেশি পদ শূন্য। ভারপ্রাপ্ত বা চলতিদের দিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ হলেও এই প্রথম পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের মতো পদগুলোতে। সরকার বলছে সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ। একে স্বাগত জানিয়ে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 22,000-এরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদে শূন্য পদ রয়েছে 12,951টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত অধ্যক্ষের শূন্যপদ 939টি, উপাধ্যক্ষের শূন্যপদ 418টি, প্রধান শিক্ষকের শূন্যপদ 3,255টি এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ 3,296টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষের শূন্যপদ 455টি, উপাধ্যক্ষের শূন্যপদ 773টি, সুপারের শূন্যপদ 899টি এবং সহকারী সুপারের শূন্যপদ 1004টি। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে 68টি, সুপার এবং সহকারী সুপার পদে 22টি করে শূন্যপদ রয়েছে। বিগত সময়ে কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ হলেও এবার তাতে পরিবর্তন আনছে সরকার। এরই মধ্যে এসব পদে নিয়োগে পরীক্ষা পদ্ধতির ঘোষণা দেয়া হয়েছে। সরকার বলছে সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চায় তারা। আমরা মেরিট বেস সিস্টেম তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এটা দেখতে চান, এটা উনি স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে দেখিয়েছেন। সো এখন আমরা কাজ করছি এই স্বপ্নটা বাস্তবায়ন করবার জন্য। সো ওই মেরিটোক্রেসি সিস্টেম, মেরিট বেস সিস্টেম, এটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সরকারের এই চেষ্টাকে স্বাগত জানিয়ে নিয়োগকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। প্রশ্নবিদ্ধটা কম হবে, কিন্তু তারপরেও এটা যে ফুল প্রুফ হবে সেটা আমি মনে করি না। ফুল প্রুফ করতে গেলে অনেক বেশি মনিটরিং প্রয়োজন হবে, যে পরীক্ষা যেন স্বচ্ছ হয়, পদ্ধতিটা যেন বৈজ্ঞানিক হয়, নিয়োগের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়। সরকারের এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হলে স্বাধীনতার পর এটিই হবে প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গভর্নরের কাছে রিজার্ভ থেকে আরও ঋণ চাইলেন ব্যবসায়ীরা। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন দাবি জানান তারা। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফবিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়, রপ্তানি উন্নয়ন তহবিলের আকার দ্বিগুণ করার দাবি জানিয়েছেন তারা। 10% বাড়ানোর দাবি জানানো হয়েছে একক গ্রাহক ঋণ সীমা। সোমবার সকালে এফবিসিসিআই এর নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। এ সময় দেশের ব্যবসা বাণিজ্যের নাজুক পরিস্থিতি, ভঙ্গুর ব্যাংক খাত, বৈদেশিক মুদ্রার বিনিময় হার সহ নানা বিষয় নিয়ে গভর্নরের কাছে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সংকট উত্তরণে ব্যবসায়ী নেতারা একক গ্রাহক ঋণের সীমা 15% থেকে বাড়িয়ে 25% করার প্রস্তাব করেন। পরে প্রতিনিধি দলটি সাংবাদিকদের জানান, রপ্তানিমুখী শিল্পের জন্য বিশেষ তহবিলের আকার বাড়ানোর দাবিও জানানো হলে তা মেনে নেন গভর্নর। আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, ইডিএফ ফান্ড বলে থাকি। এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কিভাবে ধীরে ধীরে আরো বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলছেন আমাদেরকে কথা দিয়েছেন এটা আস্তে আস্তে তিনি বাড়াবেন। ব্যবসায়ীরা জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা নিশ্চিত করা, পাচার অর্থ ফিরিয়ে আনা এবং সুদের হার এক অঙ্কে নামিয়ে এনে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে গভর্নরকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা সহ ক্ষতিগ্রস্ত শিল্পে সহজ শর্তে ঋণ ও পুনঃতফসিল সুবিধা বাড়ানোর দাবির কথাও জানান ব্যবসায়ীরা। সুদের হার কমানোর কথা বলছি, আর ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। গ্রিন ফাইন্যান্স সহ বিভিন্ন রকমের ফাইন্যান্সিং এর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে আছে, যেটা গ্রাহকরা অনেকেই জানে না, ব্যাংকগুলি সেটা গ্রাহকদেরকে অবহিত করে না। সেই ব্যাপারে ওনারা বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে পদক্ষেপ নেবেন।
খেলাপি ঋণের হ্রাস টেনে ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ নিশ্চিত করার উদ্যোগ নিতে গভর্নরের কাছে দাবি জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দলটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করছেন সংশ্লিষ্টরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক সাংবাদিক সমাবেশে এমন অভিযোগ করেছেন সাগর রুনির সহকর্মীরা। ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ২০১২ সালে রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিলেও ১৪ বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত ১২৫ বার পেছানো হয় তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শনাক্ত করা হয়নি কোনো অপরাধীকে। ঘটনার এত বছর পরও মামলার কোনো অগ্রগতি না হয় আবারও রাজপথে নেমেছে সাংবাদিকরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশ করেন তারা। এই পর্যন্ত কোনো সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত করতে চান নাই। একবার করে তদন্ত পিছাচ্ছে, তার মানে বিচারটাও পিছাচ্ছে। যদি সে তদন্ত রিপোর্টটা না দিতে পারে তাহলে অন্য সংস্থাকে দেওয়া হোক। সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেপ্তার না করা ও তদন্তে কোনো অগ্রগতি না হয় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। যাদেরকে তখন ইঙ্গিত করেছিলাম বিভিন্ন ঘটনা প্রবাহে, যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল তাদেরকে পুলিশ বা তদন্তকারীরা কখনো জিজ্ঞাসাবাদ করেনি। এই সমস্ত তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করছে সংস্থার লোকজন বলে অভিযোগ তাদের। এ অবস্থায় ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন সাগরুনি সহকর্মীরা। আপনাদের কাছে এখনো পর্যন্ত আমাদের প্রত্যাশা কে খুনটা করেছে সেটা অন্তত জানান আমাদেরকে। আমাদের মানুষ যেন এই অন্ধকারের মধ্যে বসবাস না করে। দুটি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা এই হত্যার বিচার চাব। দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। আমরা সাগররুনির সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে কথিত অনুপ্রবেশ ঠেকাতে কুমির ও সাপ ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, কাঁটাতারের বেড়া, ড্রোন ও সিসিটিভি নজরদারির পাশাপাশি যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা কঠিন সেসব স্থানে প্রাকৃতিক প্রতিবন্ধকতা হিসেবে সরীসৃপের ব্যবহার খতিয়ে দেখতে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশ নদী ও জলাভূমি হওয়ায় সেখানে নজরদারি কঠিন বলে দাবি করে আসছে ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিদিন নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সায়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক ভিডিও বার্তায় দাবি করেছে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর রামাত গানে এই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দেশ জুড়ে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে হাইফায় এক হামলায় একই পরিবারের ৪ জন নিহত হন। ইরাকের এরবিল শহরের আকাশে ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপাজয়ী বাংলাদেশ দলের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে যুবাদের এই পুরস্কার প্রদান করেন তিনি। খেলোয়াড়দের ক্রীড়া কার্ড প্রদানের মাধ্যমে প্রত্যেক মাসে বেতন নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফের ফাইনালে ভারতকে টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই জয়ের পর চ্যাম্পিয়ন দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার পর এবার আর্থিক পুরস্কারও বুঝিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, ভবিষ্যতে খেলোয়াড়দের সংকটহীন নিয়মিত খেলার নিশ্চয়তা দেবে ক্রীড়া কার্ড। দেশের সব উপজেলাকে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্তির পরিকল্পনাও জানান তিনি। আমরা প্রথমে উপজেলা টিম করে উপজেলারা জেলায় এসে খেলবে
এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। কিন্তু আগামী বছর থেকে বা আগামী অর্থ বছরের পর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের 495টি উপজেলায় গিয়ে আমরা নতুন করে স্পোর্টস শুরু করবো ইনশাআল্লাহ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।